আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 4 নিয়ে। সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। আজকে চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী চ্যাপ্টারের আজকে আমাদের প্রথম পর্ব, যার আমাদের আজকে পড়ার টপিক হলো পর্যায় সারণীর ধারণা এবং মৌলসমূহ। আচ্ছা, পর্যায় সারণীর ধারণা জানার আগে আমাদের এটুকু জানতে হবে যে পর্যায় সারণী জিনিসটা কি। পর্যায় সারণী হলো আমাদের যে টোটাল যে মৌলগুলো আছে, টোটাল মৌলের সংখ্যা কয়টি আমরা জেনেছি? আমরা জেনেছি টোটাল মৌল সংখ্যা 118টি। আমাদের টোটাল মৌল আছে কয়টি? 118টি। এই 118টি মৌলের মাঝে আমরা প্রকৃতি থেকে পাই 98টি। প্রকৃতি থেকে পাই কয়টি? 98টি মৌল। এবং বাকি যে 20টি আছে তা হলো আমরা রসায়নাগারে, মানে আমাদের পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। আচ্ছা, এই যে 118টি মৌল, এই 118টি মৌল বিভিন্ন পর্যায় এবং গ্রুপে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই সাজানোর পুরো প্রক্রিয়াটাকে বলা হইতেছে পর্যায় সারণী। আমাদের সাজানোর পর যে একটা সারণী বা ছক পেয়েছি, ওই ছককে বলা হইতেছে পর্যায় সারণী। পর্যায় সারণীতে টোটাল তাহলে 118টি মৌলই আছে। এই 118টি মৌল থাকার পর আমাদের যে বললাম পর্যায় এবং সারণী। পর্যায় কাকে বলে? এখন পর্যায় হচ্ছে আমাদের সারি, ওয়ান কাইন্ড অফ কি সারি। সারি কাকে বলে? আমরা যে ম্যাথের ভিতরে পড়ে আসছি, সারি হচ্ছে বাম থেকে ডানে, এটাকে বলা হয় সারি, আর উপর থেকে নিচ এটাকে বলা হয় কলাম। তাহলে এই যে এই বাম থেকে ডানে গেলে তাহলে আমরা এটাকে বলতে পারি পর্যায়, পর্যায় অথবা সারি। আর উপর থেকে যখন নিচে আসবে তখন আমরা এটাকে বলতে পারি কলাম অথবা গ্রুপ। তাহলে কি এখন আমরা কলাম এবং পর্যায়, গ্রুপ এবং পর্যায় কি চিহ্নিত করতে পারছি? এখন পর্যায় সারণীতে আমাদের কি আছে? মৌলগুলো বিভিন্নভাবে সজ্জিত আছে। এখন এখানে কি হয়েছে? আমরা পর্যায় সারণীতে মৌলগুলো গ্রুপ এবং পর্যায় দ্বারা ডিফাইন করা হয়েছে। মানে এত নম্বর পর্যায়ে এত নম্বর মৌলটি আছে, তারপর এগুলো দ্বারা আমরা বুঝতে পারবো। পরবর্তীতে আমরা বুঝবো এই 118টি মৌলকে আমাদের বিভিন্ন কলাম, বিভিন্ন গ্রুপে সাজাইছে, আবার বিভিন্ন পর্যায়ে সাজানো হয়েছে। এখন এই 118টি মৌলের মাঝে যে যে কয়টি গ্রুপ এবং কয়টি পর্যায় আছে, এই যে পর্যায় সারণী 118টি মৌলকে আমরা সাজানো হয়েছে, এর ভিতরে কয়টি পর্যায় আছে এবং কয়টি গ্রুপ আছে? আমাদের পর্যায় আছে 60টি। পর্যায় সারণীতে পর্যায় 60টি এবং গ্রুপ কয়টি? গ্রুপ আছে 18টি। পর্যায় আছে 60টি, গ্রুপ আছে 18টি। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। মুখস্থ কিছু নাই, কিন্তু শুধু আমরা একটু মনে রাখলেই হবে। আমাদের টোটাল পর্যায় আছে 60টি এবং গ্রুপ আছে 18টি। এই পর্যায় 60টি এবং গ্রুপ 18টির মাঝে আমাদের এই পর্যায় সারণীটা সম্পূর্ণভাবে, পর্যায় সারণী মানে হচ্ছে 118টি মৌল সম্পূর্ণভাবে সাজানো আছে। এখন আজকের ক্লাসে আমরা যে মৌলগুলো, কিছু মৌলের নাম শিখব, নাম এবং প্রতীক সম্পর্কে আজকে জানবো। আমরা প্রথমে আজকে জানবই হচ্ছে মৌল, কয়টি মৌলের নাম? 1 থেকে 30টি মৌলের নাম। 1 থেকে 30টি মৌলের নাম। প্রথমটি হচ্ছে হাইড্রোজেন। এখানে যদি আমি নাম্বার দিয়ে নিই আগে, তাহলে মনে হয় ভালো হবে। 1 2 3 4 5 6 7 8 8 9 9 10। ওকে, 10টি পর্যন্ত লিখি। হাইড্রোজেন, এইচতে হলো হাইড্রোজেন। হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এলআইতে লিথিয়াম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে এই যে আমরা বললাম না 1 থেকে 30টি শিখবো। প্রথম
আচ্ছা 10টি লিখে নিন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ওকে, প্রথম 10টি যদি শিখতে যাই, পর্যায় সারণী আমরা আজকে বললাম না, পর্যায় সারণীতে শুধুমাত্র আমরা ধারণা, শুধুমাত্র বেসিক ধারণাগুলো। পর্যায় সারণীতে টোটাল আমাদের মৌল আছে 118টি। 118টি মৌলের ভিতরে 98টি আমাদের প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি 20টি আমাদের পরীক্ষাগারে মানে রসায়নাগারে বা পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। এখন এই পর্যায় সারণীর ভিতরে আমাদের টোটাল গ্রুপ পর্যায় আছে হচ্ছে 60টি এবং গ্রুপ আছে হচ্ছে টোটাল 18টি। এখন এখান থেকে ওইগুলা জানার পর আমাদের কি করতে হবে, টোটাল 30টি মৌল আমাদের ক্লাস 9 10 এর জন্য টোটাল 30টি মৌল মুখস্থ থাকতে হবে। পাশাপাশি আরো কিছু মৌল মাঝখানে মাঝখানে মুখস্থ থাকতে হবে, কিন্তু আমাদের টোটাল 30টি সিরিয়াল ওয়াইজ মুখস্থ থাকতেই হবে। তাহলে কি হবে, প্রথম 10টি যদি বলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। 11 নম্বরটি কি? 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, 11 নম্বরটা কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। ওকে, এখন টোটাল আমরা 20টি লিখলাম। এখান থেকে আমাদের 10 নম্বর পর্যন্ত গেল। এখানে 11 নম্বর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। সোডিয়াম, এন তে সোডিয়াম, এম তে ম্যাগনেসিয়াম, এ এল তে অ্যালুমিনিয়াম, এস তে সিলিকন, পি তে ফসফরাস, এস এ সালফার, সি এল তে ক্লোরিন, এ আর এ আর্গন, কে তে পটাশিয়াম, সি এ তে ক্যালসিয়াম। এখন 21 নাম্বার, 21 22 23 24 25 26 27 30। ওকে, এখন ক্যালসিয়ামের পরে কি আছে? ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা, ক্যাডমিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তাহলে যদি আমি পুরো প্রথম থেকে বলি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা, এই 30টা মৌল আমাদের কি থাকতে হবে? মুখস্থ থাকতে হবে। ফার্স্ট অফ অল আমাদের পর্যায় সারণীতে আসার পর আমাদের অবশ্য অন্যান্য জিনিসপত্র আছে, কিন্তু সবার আগে আমাদের এই পর্যায় সারণীর 30টি মৌল 1 থেকে 30 পর্যন্ত পুরো মুখস্থ থাকতে হবে। মাঝখানে কোনোটা স্কিপ হইলেও হবে না, পুরোটা মুখস্থ থাকতে হবে 1 থেকে 30 পর্যন্ত, পুরো ঠোঁটস্থ থাকতে হবে, যাতে আমাদের কেউ জিজ্ঞাসা করলে যাতে আমরা বলতে পারি। তাহলে কি করতে হবে? 1 থেকে 30 পর্যন্ত আমাদের সম্পূর্ণভাবে মুখস্থ থাকতে হবে। পর্ব 1 এর ক্লাসগুলো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। টোটাল 30টা মৌল আপনারা মুখস্থ করেন এবং পরবর্তী ক্লাসে আমরা কি করব, পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা জানবো মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয়। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথমে আমরা জানবো মৌলের পর্যায় এবং গ্রুপ। গত ক্লাসে আমরা জানতে পেরেছি পর্যায় সারণীতে টোটাল 118টি মৌল আছে। 118টি মৌল, এই 118টি মৌল পর্যায় সারণীতে সাজানোর পর্যায়ে হচ্ছে টোটাল পর্যায় হচ্ছে আমাদের 60টি এবং গ্রুপ 18টি।
ওকে, এটা আমরা গত ক্লাসে জানতে পেরেছি যে আমাদের টোটাল পর্যায় আছে 60টি এবং গ্রুপ আছে 18টি। এই পর্যায় এবং এই যে মানে আমাদের বিভিন্ন মৌলগুলো 118টি মৌল যে বিভিন্ন পর্যায় এবং গ্রুপে সাজানো আছে, কোন মৌলটা কোন নাম্বার গ্রুপে সাজানো আছে গত ক্লাসে আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম জানতে পেরেছি। এবং 1 থেকে 30 পর্যন্ত এগুলো যেহেতু আমাদের, আমি ধারণা করছি আপনাদের এখন এতদিন পর্যন্ত মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা 1 থেকে 30 পর্যন্ত, এবং আমাদের এগুলো মুখস্থ থাকতেই হবে। ওকে, এখন আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে হলে আমরা আমাদের সবার আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা 3 নাম্বার অধ্যায়ে ইলেকট্রন বিন্যাস শিখে এসেছি। এখন ইলেকট্রন বিন্যাস করতে হলে আমি যদি এখানে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা, আমাদের পর্যায় নির্ণয় করা পুরো ইজি। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি তাহলে পর্যায় নির্ণয় করতে পারবো খুব ইজিলি ভাবে, এবং গ্রুপও নির্ণয় করতে পারবো খুব ইজিলি ভাবে। এখন গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার আগে আমাদের শুধু দুই একটা কথা জানতে হবে। পর্যায় নির্ণয় করা না, শুধু গ্রুপ নির্ণয় করার জন্য। গ্রুপ নির্ণয় পদ্ধতি। ওকে, গ্রুপ নির্ণয় পদ্ধতির এখানে আমি প্রথমেই যদি একটা কথা প্রথমেই বলি, এস ব্লক মৌল। ওকে, এখানে এস ব্লক মৌল বলতে কি বোঝানো হয়েছে? এস ব্লক মৌল বলতে বোঝানো হইতেছে যেটা ইলেকট্রন বিন্যাস করার পর এস ব্লক মৌল আমাদের এখানে টোটাল, আচ্ছা পরের গুলো লিখে নেই, পরে আমি সবগুলো বলতেছি। এস পি ডি না, আগে হচ্ছে পি ডি ব্লক মৌল, আরেকটা হচ্ছে ডি ব্লক মৌল। আমাদের এফ এর প্রয়োজন নাই বেশি একটা, আমরা এসপিডি এই তিনটা শিখলেই হবে। এখন গ্রুপ নির্ণয় করার জন্য আমাদের কি কি জানতে হবে? এস ব্লক মৌল চিহ্নিত করতে হবে, পি ব্লক মৌল চিহ্নিত করতে হবে, এবং ডি ব্লক মৌল সম্পর্কে জানতে হবে। এখন এস ব্লক কি, পি ব্লক কি এবং ডি ব্লক কি? এস ব্লক মৌল হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি যদি আমাদের এস অরবিটালে প্রবেশ করে তাহলে ওই মৌলটাকে বলা হয় এস ব্লক মৌল। আমি আবার বলছি, যদি কোনো মৌলকে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ যে ইলেকট্রনটি থাকবে ওই ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে সেটা হবে এস ব্লক মৌল। আর ডি ব্লক মৌল কাকে হবে, কোনটা হবে? যদি আমাদের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটি থাকবে সেটি যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে সেটা হলো পি ব্লক মৌল, আর যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে ডি ব্লক মৌল। ওকে, তাহলে কি এসপি ডি ব্লক মৌলগুলো আমি বুঝতে পেরেছি? মেন কথা হলো আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাসের পর সর্বশেষ যে ইলেকট্রনটি থাকবে সেটি দেখতে হবে এস ব্লক মৌল নাকি পি ব্লক মৌল নাকি ডি ব্লক মৌল। ওকে, এখন যদি আমরা এখন চিনতে পারছি হচ্ছে এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক। এখন যদি আমাদের এস ব্লক মৌল হয় তখন আমাদের গ্রুপ নির্ণয় করতে হবে কিভাবে? এস ব্লক মৌল হলে গ্রুপ নির্ণয় করতে হবে এস এ ইলেকট্রন সংখ্যা দ্বারা। এস ব্লক মৌল হলে এস যে অরবিটাল আছে এটার ভিতরে যে কটা ইলেকট্রন থাকবে সেটি হবে তার কি গ্রুপ, সেটি হবে কি তার এস ব্লক মৌল হলে এস এর ভিতরে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই হবে সেই মৌলটা কি গ্রুপ সংখ্যা। ওকে, এখন যদি পি হয়, পি এর ভিতরে কি হবে এস প্লাস পি প্লাস 10, মানে হচ্ছে এস এর যে ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রনের সাথে পি এর উপরে যে ইলেকট্রন থাকবে তার সাথে 10 যোগ করার ফলে আমরা কি পাবো? এটার গ্রুপ পাবো। মানে পি ব্লক মৌল হলে এস এর যে কটা ইলেকট্রন আছে বা এস এর ঘাত পাওয়ার যেটা থাকে ওইটা পি এর পাওয়ার প্লাস 10 যোগ করতে হবে, তাহলে আমরা কি পাবো? গ্রুপ। এখন ডি ব্লক মৌল হলে শুধু আমাদের কি করতে হবে? এস প্লাস ডি, মানে হচ্ছে এস এর যে পাওয়ার আছে বা এস এর উপরে যে কটা ইলেকট্রন থাকে সেই কটা ইলেকট্রন এবং ডি এর উপর যে কটা ইলেকট্রন থাকে সেই কটা ইলেকট্রন আমাদের যোগ করলে কি করতে পারবো? গ্রুপ নির্ণয় করতে পারবো। গ্রুপ আমাদের এই তিন ভাবে নির্ণয় করা যায়, এস পি ডি। এস ব্লক মৌল কি? যেটা সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করবে, যেটা সর্বশেষ ওইটা সর্বশেষ ইলেকট্রনটি যদি এস এ প্রবেশ করে তাহলে এস ব্লক মৌল, পি এ প্রবেশ করলে পি ব্লক মৌল, ডি এ প্রবেশ করলে ডি ব্লক মৌল। ওকে, এস ব্লক মৌল হলে কি হবে? এস এর যে ইলেকট্রন সংখ্যাগুলো থাকে মানে এস অরবিটাল যে কটি ইলেকট্রন থাকবে সেটি হবে তার গ্রুপ নির্ণয়। আর পি হলে কি হবে? এস প্লাস পি প্লাস 10, আর ডি হলে কি হবে? এস প্লাস ডি। ওকে, এদের যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমরা তাহলে কি করব? পর্যায় এবং গ্রুপ নির্ণয় করব। আমরা এখানে তিনটি মৌল দ্বারা অনায়াসে বুঝতে পারবো। প্রথমে আমি যদি নিই ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? মানে পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের হচ্ছে 12।
আচ্ছা, ম্যাগনেসিয়ামে 12 যদি হয় তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, এখানে আমাদের 10 10টা হয়ে গেছে 3s 3s স্কয়ার। ওকে, 3s2। এখন এখানে কয়টা হলো? এখানে হলো 6টা, 2টা 8টা, 2টা 12টা, তাহলে 12টা কমপ্লিট। এখন তাহলে এটার যদি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করি, আগে সবার আগে লিখবো হচ্ছে পর্যায়, কারণ পর্যায় নির্ণয় করা পুরো ইজি। এখন আমি তো পর্যায় এখনো দেখাইনি। ওকে, পর্যায় দেখাচ্ছি, আগে গ্রুপটা লিখে নিই, গ্রুপ এবং পর্যায়। ওকে, পর্যায় নির্ণয় করা পুরো ইজি। পর্যায় মানে হচ্ছে আমাদের সর্বশেষ ইলেকট্রনটি কয় নম্বর কক্ষপথে আছে, আমাদের সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা হলো তার পর্যায়। সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা কি? তার পর্যায়। এখন এটা হলো প্রথম কক্ষপথ, এই দুটো মিলে দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ। তাহলে এখানে সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রনগুলো আছে সেটা কয় নাম্বার? 3। তাহলে এটা পর্যায় হবে 3। ইজি কথা। ম্যাগনেসিয়ামের পর্যায় কত? 3। কিভাবে পর্যায় নির্ণয় করব? আমরা এখানে দেখব সর্বশেষ মানে সবচেয়ে বড়, সবচেয়ে লাস্টের যেই কক্ষপথটা আছে ওই কক্ষপথটার সংখ্যা কত। সব প্রধান শক্তি স্তর তাহলে 3, এখানে 3, এখানে যদি 2 হইতো তাহলে 2, এখানে 3 আছে দেখেন 3, এখানে যদি 4 হইতো পরবর্তীতে আমরা যেগুলো एग्जांपल করব ওইখানে বুঝতে পারবেন আপনারা ক্লিয়ার ভাবে। তাহলে আমি যদি নরমাল ভাবে বলতে যাই তাহলে সর্বশেষ যে ইলেকট্রনটি থাকে সেটি কয় নাম্বার প্রধান কক্ষপথে থাকে, সেই প্রধান কক্ষপথটাই হলো কি পর্যায় সংখ্যা। তাহলে ম্যাগনেসিয়ামের পর্যায় কত? 3। এবার গ্রুপ নির্ণয় করতে হলে আমাদের ওই SPD, এখানে যদি আমি আবার লিখে রাখি, S হলে S এর ইলেকট্রন সংখ্যা, ওকে, P হলে S প্লাস P প্লাস 10, ওকে, D হলে S প্লাস D। কথা কি ক্লিয়ার? এই হলো আমাদের শর্তগুলো। এখন আমাদের দেখতে হবে, বলছি s ব্লক মৌল হবে কখন? যখন সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে। এখন আমরা যদি এই দিকে একটু লক্ষ্য করি, এই যে s অরবিটালটি, এটা কি s সর্বশেষ যে দুটো ইলেকট্রন আছে এটা s অরবিটালে প্রবেশ করছে না? যদি s অরবিটালে প্রবেশ করে থাকে তাহলে আমাদের শর্ত কি হবে? s এর যে ইলেকট্রনের সংখ্যাগুলো থাকবে সেটাই তার পর্যায় সংখ্যা। তাহলে এর উপরে কয়টি আছে? ইলেকট্রনটি কত আছে? s এর উপরে ইলেকট্রন আছে কয়টি? 2টি। তাহলে এটাই হলো এটা পর্যায়, সরি গ্রুপ। এটাই হলো তার কি? গ্রুপ। আর পর্যায় কি? প্রধান শক্তি স্তর হলো সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের পর্যায়, এবং গ্রুপ হলো সর্বোচ্চ মানে s ব্লক মৌল দেখে এখানে s এর উপর যে কটি পাওয়ার থাকবে সেটি হবে কি তার ইলেকট্রন গ্রুপ সংখ্যা। তাহলে আমাদের ম্যাগনেসিয়ামের পর্যায় হলো 3, গ্রুপ হলো 2। ওকে, এটা তো s ব্লক দেখলাম। এখন যদি আমরা অন্য কোনোটা দেখি, এবার দেখবো আমরা p ব্লক। p ব্লকের জন্য আমি নির্ধারণ করেছি হচ্ছে কোনটাকে নেওয়া যায়? ওকে, আমরা এখানে নিলাম ক্লোরিন। ক্লোরিন কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p, ওকে, এখানে কয়টা হয়েছে আমাদের? 10টা 12 17। ওকে, এখন কি আমাদের 17টা হয়েছে এখানে? আচ্ছা, 17টা হওয়ার পর আমি এখানে আগে ওইটা লিখে নিই যে পর্যায় আর গ্রুপ। পর্যায় আর এখানে হচ্ছে আমাদের গ্রুপ। ওকে, এখন আমরা আবার ক্লোরিনের ভিতরে যদি একটু লক্ষ্য করি, পর্যায় নির্ণয় করতে হলে বললাম সর্বশেষ যে প্রধান শক্তি স্তর আছে তার সবচেয়ে বড় প্রধান শক্তি স্তর কত? এখানে 1 2 আর এটা হচ্ছে 3। তাহলে 3 যদি সর্বোচ্চ হয়ে থাকে তাহলে এটার গ্রুপ পর্যায় সংখ্যা কত? 3। কোনো কথা নেই, মানে আমরা দেখবো আর ইলেকট্রন বিন্যাস করতে পারলে আমাদের জন্য পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা সবচেয়ে ইজি কাজ। কিভাবে? আমরা বললাম এখানে সর্বোচ্চ ইলেকট্রন মানে প্রধান শক্তি স্তর 3টি আছে, পর্যায় 3। এবার গ্রুপ এটা আছে p অরবিটালে। যদি p তে থাকে, p ব্লক মৌলে থাকে, p তে থাকলে s প্লাস p প্লাস 10। আমি যদি এখানে একটু সূত্রটা ওইভাবে লিখি যে, আচ্ছা এখানে লিখবো না, এখানে লিখি p হলে s প্লাস p প্লাস 10। ওকে, s এর এখন দেখতে হবে s এর উপর পাওয়ার কত আছে। s এর উপর পাওয়ার আছে 2, তাহলে লিখলাম 2। p এর উপর কত আছে? p এর উপর আছে 5 প্লাস সাথে কত? 10 যোগ করলে কত আসতেছে? 17। তাহলে এটার পর্যায় কত? আবার বলতেছে পর্যায়, এটা হবে গ্রুপ। এর গ্রুপ কত?
17, গ্রুপ কত 17। এটা কিভাবে বের করলাম একটু এইদিকে সবাই লক্ষ্য করেন, এই সার্কেলের ভিতরে খেয়াল করেন। এখানে আমাদের যদি পি ব্লক মৌল হয় সূত্র কি s প্লাস p প্লাস 10। এখন s এর উপর ইলেকট্রন আছে 2টি, p এর উপর ইলেকট্রন আছে 5টি এবং 10 সূত্রের আমাদের 10 এই যে এখানে লেখা আছে 10। ওকে 10 লিখলাম। এখন যোগ করার পরে 17 আসছে, তাহলে এটা গ্রুপ 17 এবং পর্যায় 3। ক্লোরিন ক্লিয়ার, s গেল, আমাদের p গেছে। এবার হচ্ছে আমাদের ডি ব্লক মৌলের ক্ষেত্রে। ডি ব্লক মৌল যদি চিন্তা করি, আচ্ছা আমরা আমাদের তাহলে সর্বশেষ যে 30 নাম্বার যেটা শিখলাম, 30 নাম্বারটার নাম কি জিঙ্ক। জিঙ্কের ইলেকট্রন মানে পারমাণবিক সংখ্যা কত? জিঙ্কের হচ্ছে 30। ওকে, জিঙ্কের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি এখন 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। ওকে, এখন আমাদের এখানে একটু গুনতে হবে। আমরা কিন্তু এর আগের অধ্যায়ে ব্যতিক্রম শিখে আসছি না যে ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায়। এটা কারণ কি? কারণ n+l বা আউটবফ নীতি অনুসারে আমরা জানি ইলেকট্রন সর্বদা সর্বনিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে, পরে ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তি স্তর। এই দুটো থেকে আমরা জানি 4s এর মান ছোট, তাহলে 4s এর মানের ভিতরে আগে ইলেকট্রন যাবে। এখন ইলেকট্রন 4s এর ভিতরে সর্বোচ্চ যেতে পারে দুইটা গেল, আর এখানে যদি 10টা দেই টোটাল আমাদের হইল কত 30টা। একটু আমরা যদি গণনা করে দেখি 10টা, এখানে হলো 8টা 18, 18 আর 2 20, 20 আর 10 30 টোটাল। এখানে হলো আমাদের ইলেকট্রন বিন্যাস, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। ওকে, এখন জিঙ্কের আমাদের বের করতে হবে কি পর্যায় এবং গ্রুপ। পর্যায় আর হচ্ছে গ্রুপ। এখন আপনাদের বলার পালা, আপনারা একটু চিন্তা করে দেখেন এটার ভিতরে সর্বোচ্চ পর্যায় হবে কি? আমি বলছি সর্বোচ্চ যে ইলেকট্রন সংখ্যা মানে প্রধান শক্তি স্তর থাকবে, সর্বশেষ যে ইলেকট্রনটি যে প্রধান শক্তি স্তরে থাকবে সেটাকে বলতেছি আমরা পর্যায়। এখন দেখেন তো এখানে সবচেয়ে যে ইলেকট্রন মানে সর্বশেষ যে ইলেকট্রনটি বা হচ্ছে সবচেয়ে বড় প্রধান শক্তি স্তর কোনটা আছে এখানে আপনারা একটু বলেন। 1 2 3 4, সবচেয়ে বেশি মানে সবচেয়ে বড় প্রধান শক্তি স্তর কোনটা? 4। তাহলে এটার পর্যায় কত হবে? 4। এখন কথা হচ্ছে এখানে আমাদের ডিটা একটু চিন্তা করতে হবে। এখানে আমাদের ডি কোথায়? আমাদের তো সর্বশেষ ইলেকট্রনটি হচ্ছে গিয়ে এস, 4s লেখা। সর্বশেষ যে মৌলটি মানে আছে প্রধান শক্তি 4 নাম্বারটার ভিতরে যে আমাদের উপশক্তি স্তরগুলো আছে এগুলোর ভিতরে সবার লাস্টে আছে এস। এখন এস দিয়ে তো আমাদের হবে না, এস হলে কি হবে বললাম এস এর উপর যে পাওয়ার সংখ্যা, তাহলে এটা কি হওয়ার কথা 2? এটা হওয়ার কথা কি 2 না? একটু চিন্তা করেন, s এর যে পাওয়ার থাকবে, s যদি থাকে তাহলে কি s এর উপরে যে পাওয়ার থাকে সেটাই হওয়ার কথা না? কিন্তু এটাতে ভিতরে হবে না। কারণ কি? এটার একটাই কারণ, আমাদের আগে কি আছে? d আছে। আগে কি আছে? d আছে। যখন আমাদের পুরো সহজ কথা হচ্ছে আমরা যখন কি দেখব s এর আগে যদি d থাকে বা s এর পর যদি d থাকে তখন কি করব আমরা? ওই s ওইটা তখন আর s ব্লকে যাবে না, ওটা d ব্লকে চলে যাবে, যা আমাদের 3 নাম্বার ক্রিয়া অনুসারে d যদি হয় তাহলে s প্লাস d হবে। তাহলে এখানে কি বুঝাইতে পারছি? আমাদের এটা s এর s ব্লক মৌল হওয়ার কথা, কিন্তু এটা s ব্লক মৌল না, এটা হচ্ছে d ব্লক মৌল। কি কারণে? s এর আগে কি আছে? d। আবার যদি আমরা ওইভাবে চিন্তা করতে যাই যে সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করে তাকে বলা হইতাছে কি আমাদের ওই ব্লক মৌল। এখন আমাদের তো 4s আগে চলে গেছে, সবার লাস্টে মৌলগুলো গেছে মানে ইলেকট্রনগুলো গেছে কিসের ভিতরে? d ব্লকে না, তাহলে এটা d ব্লক মৌল হওয়ার কথা। s আর আমাদের এত কঠিন ভাবে চিন্তা করার কিছু নেই। যদি আমাদের s থাকে, s এর আগে যদি d না থাকে তখন আমাদের s ব্লক, আর যদি s এবং d পাশাপাশি থাকে, অবশ্যই s আর d সবসময় পাশাপাশি থাকে, এই দুটো যখন পাশাপাশি থাকবে তখন আমাদের d ব্লক মৌল হতে পারে। যদি তোমরা পবিত্র কোরআন শরীফ শিক্ষা করার জন্য মসজিদে চলে আসো। হযরত শামসুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে মসজিদে তোমরা পবিত্র কোরআন শরীফ শিক্ষা করার জন্য মসজিদে চলে আসো। ওকে,
তাহলে আমরা যেটা বলতেছিলাম, যদি এস এর আগে ডি থাকে তাহলে এটা ডি ব্লক মৌল হয়ে যাবে, আর এস আর ডি এর এস এর আগে যদি ডি না থাকে তাহলে আমাদের এটা এস ব্লক মৌল। কথা ক্লিয়ার? পি ব্লক মৌলের ভিতরে কোনো ঝামেলা নেই, শুধু এস এবং ডি এর ভিতরে। এস এর আগে যদি ডি থাকে তাহলে হবে হচ্ছে ডি ব্লক মৌল, আর এস এর আগে যদি ডি না থাকে তাহলে এটা হবে এস ব্লক মৌল। ওকে, যেহেতু এস এর আগে এটা ডি আছে তাহলে এটা আমাদের হবে কি, আমাদের 2 হবে না, এটা মুছতে হবে, এবং এটা হবে হচ্ছে আমাদের, এখানে করি আমরা আগেরটার মতো, এস প্লাস ডি। এস এর মান কত? এস এর মান হচ্ছে 2, মানে এস এর ইলেকট্রন সংখ্যা, আর ডি এর ইলেকট্রন হচ্ছে 10। টোটাল ইকুয়াল টু কত হচ্ছে? 12। টোটাল কত হলো? 12। তাহলে জিঙ্কের ইলেকট্রন মানে গ্রুপ কত? 12। জিঙ্কের পর্যায় 4, গ্রুপ 12। তাহলে আজকে আমরা কি করতে পারলাম, যে কোনো মৌল এভাবে আপনারা বাসায় কি করবেন, প্রত্যেকটা 1 থেকে মানে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত যতগুলো মৌল আছে, বা আপনারা বড়গুলো বই থেকে দেখতে পারেন, আপনাদের বইয়ে 63 পেজে পুরো একটা পর্যায় সারণীটা সম্পূর্ণভাবে দেওয়া আছে। সম্পূর্ণ পর্যায় সারণীটা ওইখান থেকে দেখে আপনারা শুধু পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন বিন্যাসটা যদি করতে পারেন, ইলেকট্রন বিন্যাস করার পরে যেই কোনো, আশা করি এই তিনটা জিনিস দিয়ে, মানে এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো, যে কোনো মৌলেরই পারমাণবিক গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের ক্লাসে আমরা শিখব পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতা সম্পর্কে। তাহলে চলেন ক্লাসটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা জানবো হচ্ছে ধাতু কাকে বলে এবং অধাতু কাকে বলে। ধাতু কাকে বলে? যেসব মৌল চকচক করে, যেসব মৌল চকচক করে, আঘাত করলে শব্দ হয় এবং তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। কি কি? যেসব মৌল চকচকে, আঘাত করলে শব্দ করে, বিদ্যুৎ এবং তাপ পরিবাহী, এই বৈশিষ্ট্যগুলো যেসব মৌলের ভিতরে থাকবে তারা হচ্ছে ধাতু। আর ধাতু যদি তাদেরকে ধাতু বলে। এখন ধাতুর এটা তো হচ্ছে মানে অনেক আগের একটি সংজ্ঞা। এখন আধুনিক যে বিজ্ঞান, ওই বিজ্ঞান অনুসারে আমাদের সংজ্ঞাটি কি আসে, যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন, ই মাইনাস দ্বারা এখানে আমি ইলেকট্রন বুঝাচ্ছি, ইলেকট্রন ত্যাগ করে, তার ধনাত্মক আয়নে, ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হয়। আচ্ছা, তাহলে আমি যদি সংখ্যাটি আবারই বলি, যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, সেই সব মৌলগুলোকে কি বলা হয়? ধাতু বলা হয়। সেই সব মৌলগুলোকে কি বলে? ধাতু বলে। আচ্ছা, ধাতু শিখতে পারলাম সহজে। এখন যদি অধাতু, আমি যদি এটাকেই মডিফাই করে অধাতু বানিয়ে দিই, অধাতু। এখন অধাতু কি হবে? ধাতুর ভিতরে ছিল যেসব মৌল চকচক করে, আর এটাকে চকচকে, তাহলে এটা হবে কি? চকচকে না। যেসব মৌল চকচকে নয়, শুধু এখানে নয় লাগিয়ে দিলে হবে। যেসব মৌল চকচকে নয়, আঘাত করলে শব্দ করে না, আঘাত করলে শব্দ করে না এবং তাপ বিদ্যুৎ পরিবহন করে না, তাদেরকে কি বলা হয়? অধাতু বলা হয়। সংজ্ঞাটা পুরো ইজি, আমরা একটা সংজ্ঞা শিখলে আরেকটা অটোমেটিক হয়ে যাবে আমাদের। তাহলে অধাতুর ক্ষেত্রে আমি যদি এখানে কি বলি, মানে সংজ্ঞাটা আসে, তাহলে কিরকম আসবে? যেসব মৌল চকচকে নয়, আঘাত করলে শব্দ তৈরি করে না এবং তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে না, তাদেরকে অধাতু বলে। আর যদি আমাদের আধুনিক যে বিজ্ঞান, ওইটার ভিতরে যদি বলতে চাই, যেসব মৌল, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ, এই ত্যাগ ছিল হলো ধাতুর ক্ষেত্রে। আর অধাতুর ভিতরে কি হবে? অধাতুর ভিতরে হবে গ্রহণ। অধাতুর ভিতরে হবে গ্রহণ। আচ্ছা, যদি কেউ গ্রহণ করে তাহলে কি সে ধনাত্মক হয়? না, কিছুক্ষণ আগেই বললাম, গ্রহণ করলে হবে ঋণাত্মক। ঋণাত্মক। ওকে, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় অধাতু। পুরা ইজি। আমরা ধাতু এবং অধাতু মানে একটা সংখ্যা দ্বারা, একটা সংখ্যা আমরা যদি ধাতু শিখি তাহলে অধাতু হয়ে যাবে, আর অধাতু শিখলে ধাতু হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন আমরা আসি পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়? পারমাণবিক ব্যাসার্ধ বলতে, পারমাণবিক ব্যাসার্ধ দ্বারা আমরা মূলত বুঝি হচ্ছে পরমাণুর আকারগুলো, কোন পরমাণুর আকারটা সবচেয়ে বড়, কোন পরমাণুর আকারটা সবচেয়ে ছোট। এখন এক্সাম্পল হিসেবে যদি আমি এখানে একটা জিনিস চিন্তা করি, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা মৌল, এটা হচ্ছে বৃত্ত, যেহেতু মৌলকে আমরা বৃত্ত মানে বৃত্তাকার কক্ষপথ হিসেবে আখ্যায়িত করছি কক্ষপথ গুলো, তাহলে এই যে কেন্দ্র থেকে এইখানে যে দূরত্ব, এটাকে তো আমরা ব্যাসার্ধ বলতেছি। এই ব্যাসার্ধ যার যে মৌলের যত বেশি হবে, এক্সাম্পল হিসেবে আমি এটা ধরলাম 5 সেন্টিমিটার।
সাপোজ মানে আমি বোঝানোর জন্য এখানে ধরলাম কি 5 সেন্টিমিটার, আর এখানে যদি আরেকটা মৌল আঁকি, এই মৌলটা ধরলাম হচ্ছে 6, ওকে 7ই ধরি, 7 সেন্টিমিটার। এখন দুইটার যদি ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ বড় তাহলে এটার পারমাণবিক ব্যাসার্ধ বড়। মানে মেন কথা হচ্ছে যে মৌলটার পারমাণবিক ব্যাসার্ধ বড় সেই মৌলটা আকৃতিতে বড় হবে। ওকে, এখন আমরা পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি তা বা এগুলা কিভাবে আমরা চিহ্নিত করব, একাধিক মৌলের মাধ্যমে আমরা পর্যায় সারণী সম্পর্কে যেহেতু 30টি মৌল সম্পর্কে ধারণা পেয়েছি, তাহলে আমরা এগুলো সম্পর্কে এগুলো বের করতে পারবো। পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে করে, একই পর্যায়। আচ্ছা, আমরা পর্যায় শিখে আসছি কয়টি, আমাদের গ্রুপ কয়টি, পর্যায় কয়টি, আমাদের পর্যায় সারণীতে পর্যায় আছে 60টি এবং গ্রুপ আছে 18টি। ওকে, এখন যদি একই পর্যায়ে হয়, একই পর্যায়ে আমাদের অবশ্যই এটা কি হইতে হবে, একই পর্যায়ে হইতে হবে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, একই পর্যায়ে যদি আমাদের একই পর্যায়ে বিভিন্ন মৌলগুলো থাকে, এই মৌলগুলো বাম থেকে যদি আমরা ডান পাশে যেতে থাকি তাহলে ক্রমান্বয়ে কি হতে থাকবে, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস। কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ যে হ্রাস পাবে কি কারণে, একটা কারণ তো আছে, অবশ্যই কারণ আছে। কারণটি হচ্ছে, কারণ আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। সরি, এখানে হবে একই, আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কি হবে, হ্রাস পায়, যা আমরা উপরে লিখছি। ওকে, আচ্ছা আমরা আবার যদি বলি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, কারণ আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা হ্রাস, ঠিকই ছিল, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা অবশ্যই কি হয়, ওকে। এখন আমরা শিখবো পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে। পারমাণবিক ব্যাসার্ধ কি, পারমাণবিক ব্যাসার্ধ দ্বারা আমরা বুঝলাম যে হচ্ছে কি, যে মৌলটা যত বেশি পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি সেই মৌলটার আকৃতিও তত বড়। ওকে, পারমাণবিক ব্যাসার্ধ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যেতে থাকি ক্রমান্বয়ে পর্যায় সারণী, তাহলে আমাদের কি হবে, পারমাণবিক যে ব্যাসার্ধটা আছে তার কমতে থাকবে। এটা কি কারণে হবে, কারণ আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, যদি বাম থেকে ডানে যাই তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যাগুলো বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা যদি বৃদ্ধি পায়, যেমন হচ্ছে আমরা যদি বলতে পারি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এভাবে কি হইতেছে, আমাদের প্রত্যেকটার ভিতরে পারমাণবিক সংখ্যা এক এক করে বাড়তেছে না, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, এইভাবে সিরিয়াল অনুসারে আমরা যদি যেতে থাকি তাহলে কি হইতেছে, আমাদের একটা করে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। এটাই লিখছি এখানে, বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু আমাদের কক্ষপথ সংখ্যা, কি সংখ্যা, কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না। কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না, কারণ কক্ষপথ যে সেম কক্ষপথ পর্যায় দ্বারা আমরা যেহেতু গ্রুপ এবং পর্যায় নির্ণয় করছি, ওখানে বলছি কি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের মানে যে প্রধান যে শক্তি স্তর সেটাই হলো তার কক্ষপথ মানে পর্যায়। যেহেতু এক নাম একই পর্যায়ে আছে, এখানে কি লিখছি, একই পর্যায়ে না, তাহলে একই পর্যায়ে থাকলে অবশ্যই আমাদের কি হবে না, কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে কি হয়, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। দুইটা জিনিস একসাথে হয়, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, আর প্রোটন সংখ্যা ভিতরে যদি নিউক্লিয়াসের ভিতরে যদি প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে বাহিরে কি হবে, ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাবে। এখন বাইরে যদি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলও বেশি হবে। এটাই আমাদের মূল বিষয়, যে নিউক্লিয়াসের সাথে কি হবে, আকর্ষণ বল বেশি হবে। যদি নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বল বেশি হয় তাহলে ক্রমান্বয়ে কি করতে থাকবে, আকৃতিগুলো ছোট হতে থাকবে। এই কারণে বলা হয় ফলে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে যাওয়া মানে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকবে। তাহলে কি আমরা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে জানতে পারছি? পারমাণবিক ব্যাসার্ধটা আমি যদি আবার এক মানে পুরো সহজ ভাষায় বলি, আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে
পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। কি কারণে হ্রাস পেতে থাকে? কারণ বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু কক্ষপথ সংখ্যা বা কি বলে শক্তি স্তর, প্রধান যে শক্তি স্তর তা বৃদ্ধি পায় না। প্রধান শক্তি স্তর যদি বৃদ্ধি না পায় তাহলে এটার আকার অবশ্যই বড় হবে না, সেমই থাকবে। এখন সেম থাকা সত্ত্বেও যদি আমাদের ইলেকট্রন সংখ্যাগুলো বৃদ্ধি পেতে থাকে, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ সংখ্যা বৃদ্ধি পাবে। এখন যে মৌলটার আকর্ষণ যত বেশি সেই মৌলটা ক্রমান্বয়ে কি হতে থাকবে? ছোট হতে থাকবে। এই কারণে বাম থেকে যখন ডানে যাব তখন পারমাণবিক আকারগুলো সংকুচিত হতে থাকে বা হ্রাস পেতে থাকে। ওকে, এটা তো হলো একই পর্যায়ে। এখন যদি আমি বলি একই গ্রুপের ক্ষেত্রে কি হবে? একই গ্রুপের ক্ষেত্রে পুরো সেম উল্টা জিনিসটা হবে। এখানে যদি আমি লিখতে যাই একই গ্রুপ, একই গ্রুপে, এখানে তো ডান থেকে বাম হবে না, হবে উপর থেকে নিচ, কারণ গ্রুপ হবে উপর থেকে নিচ। উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। কি পাবে? ওকে, বৃদ্ধি পায়। কারণ আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। ওকে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় না কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি না পেলে এখানে তাহলে আমরা প্রত্যেকটা চেঞ্জ করব। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি না পেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় না এবং বাইরে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি হয় না? বৃদ্ধি পায় না। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি না পাওয়ার ফলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলও বৃদ্ধি পায় না, ফলে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ প্রসারিত হয়। ওকে, এখন যদি আমি পুরোটাকে সাজানোর ফলে আমি এখন যদি বলি পারমাণবিক ব্যাসার্ধ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? একই গ্রুপে, এতক্ষণ ছিলাম একই পর্যায়ে, আর এখন হলো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কারণ আমরা জানি একই গ্রুপ থেকে উপর থেকে যদি নিচে যাই তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় না কিন্তু কক্ষপথ সংখ্যা কি হয়? এটা মেন জিনিসটা হচ্ছে এখানে, এই যে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় না। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি না পেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে না, আর প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি না পায় তাহলে বাইরের শক্তি স্তরে কি হবে না? ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে না, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না। যদি ইলেকট্রন সংখ্যা না বৃদ্ধি পায় তাহলে আকর্ষণ সংখ্যা কি বলে নিউক্লিয়াসের সাথে তো আকর্ষণ সংখ্যা বৃদ্ধি পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে লিখেছি আকর্ষণ সংখ্যা বৃদ্ধি পায় না, ফলে মৌলটির ব্যাসার্ধ প্রসারিত হয়, মানে বৃদ্ধি পায়। মেন কথা হচ্ছে কক্ষপথ সংখ্যা যদি বেড়ে যায় তাহলে অবশ্যই আমাদের আকার বেড়ে যাবে, নরমাল কথা। এখানে যদি আমি বলি হচ্ছে এই মৌলের একটা দুইটা আছে কক্ষপথ আর এই মৌলের আছে তিনটা, 1 2 3, অবশ্যই দ্বিতীয়টা আমাদের বড় হবে, কারণ আমাদের কি কক্ষপথ সংখ্যা বেড়ে গেছে। কক্ষপথ সংখ্যা বেড়ে গেলে অটোমেটিক এটা বড় দেখা যাবে, স্বাভাবিক কথা। ওকে, তাহলে একই পর্যায়ে এটা হলো। এখন আপনারা যদি চান এতটুকু নাও দিতে পারেন, কারণ এই কথাটুকু মানে খুব একটা যুক্তিযুক্ত ভাবে মানে আপনারা দিতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু উপরের এই কথাটুকু দেওয়ার পর আপনারা শুধু এই কথাটা লিখবেন, যেহেতু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না, তাই এটা কি হবে? এই যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না। এই পারমাণবিক সংখ্যার এখানে আপনারা বলে দিতে পারেন যে পারমাণবিক সংখ্যা যেহেতু বৃদ্ধি পায় না তাই ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না কিন্তু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়। যেহেতু কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় সেই কারণে বলা হয় কি এই লাস্টের এই লাইনটা তখন দিয়ে দিবেন, ফলে মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ প্রসারিত হয় বা বৃদ্ধি পায়। কথা ক্লিয়ার? পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আমাদের যত ধরনের মানে কথা ছিল তা আমাদের এখানে ক্লিয়ার, গ্রুপের এবং পর্যায়ে।
ওকে, এতদূর পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে আগাবো, যা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কি, আগে আমরা সংজ্ঞাটা পড়ে নিই। আর গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ, 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক, আমি আগেই বলছি অপসারণ করা বা বের করা বা ত্যাগ করা এগুলো হলে কি হয়, আমাদের ধনাত্মকে পরিণত হয়। আর যখন গ্রহণ করা, প্রবেশ করানো, এর ক্ষেত্রে কি হয়, ঋণাত্মক আয়নে পরিণত হয়। ওকে, এখানে তাহলে যদি বলি 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে ইলেকট্রন আসক্তিটাকে কাকে বলে, এটাকে যদি আরো সহজভাবে বলি, মানে কোন গ্যাসীয় অবস্থায় কোন মৌলকে যদি মৌল থেকে যদি আমি একটি ইলেকট্রন অপসারণ করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে চাই, এই পরিণত করার সময় আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির তো প্রয়োজন পড়বে, ওই শক্তিকে বলা হইতেছে আয়নীকরণ শক্তি। এখন যদি আমরা এটাকে ইলেকট্রন আসক্তি বলি, ইলেকট্রন আসক্তি বলতে আমরা যে দুইটা লাল লাল চিহ্নিত অংশ, এই অংশ দুটিকে চেঞ্জ করলে আমরা ইলেকট্রন আসক্তি পেয়ে যাব। আচ্ছা, আমরা এটাকে আবার যদি আমি বানিয়ে দিই ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। ওকে, ইলেকট্রন আসক্তির ভিতরে কি হবে, এখানে আয়নীকরণ শক্তির ভিতরে প্রবেশ করিয়ে ধনাত্মক আয়নে পরিণত করছে, আর এটা হচ্ছে 1 মোল ইলেকট্রন প্রবেশ, সরি আয়নীকরণের ভিতরে ছিল 1 মোল ইলেকট্রন অপসারণ করে, আর এটার ভিতরে হবে ইলেকট্রন আসক্তির ভিতরে হবে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে, 1 মোল ইলেকট্রন প্রবেশ, 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ধনাত্মক হবে নাকি ঋণাত্মক, অবশ্যই ঋণাত্মক হবে, ঋণাত্মক 1 মোল। আচ্ছা, 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে বলা হইতেছে আমাদের ইলেকট্রন আসক্তি। তাহলে এখানে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি প্রায় সেম, ইলেকট্রন আসক্তি। ওকে, তাহলে আমরা কি ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা পাইলাম, আয়নীকরণ শক্তি পাইছি, ইলেকট্রন আসক্তি। এখন আসে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তড়িৎ ঋণাত্মকতাটা কি হবে, তড়িৎ ঋণাত্মকতা, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধন, কি বন্ধন, অবশ্যই সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, যখন দুটি মানে দুটি পরমাণু একত্রিত হয় অবশ্যই একটা বন্ধনের প্রয়োজন আছে, তাহলে সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধন কি, দুইটি অধাতু সমন্বয়ে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হইতেছে কি, অধাতু প্লাস অধাতু, দুটি অধাতুর সমন্বয়ে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হইতেছে আমাদের সমযোজী বন্ধন। ওকে, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন ওই অণু পরমাণুগুলোর বন্ধনের ইলেকট্রনের সাথে যে ধরনের আকর্ষণ বল অনুভব করে, বন্ধনের ইলেকট্রন দুটি নিজের দিকে এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, এই আকর্ষণ বলকে আমরা বলতেছি কি, তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তড়িৎ ঋণাত্মকতা আমাদের এখান থেকে তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার আকৃতি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানতে পারলাম আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা, কিন্তু এগুলো তো আমাদের সংজ্ঞা না, আমাদের আসবে ব্যাখ্যা হিসেবে, যে কয়েকটা মৌল দেওয়া থাকবে, এগুলোর বলবে পারমাণবিক ব্যাসার্ধ কোনটার বেশি কম এটা বের করতে, বা বলবে আয়নীকরণ শক্তি কোনটার বেশি কম এটা বের করতে, তারপরে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা সংজ্ঞা যদি পারি তাহলে ওগুলা পারবো, আমরা যেহেতু পারমাণবিক ব্যাসার্ধর পুরো ডিটেইলস দেখতে পাচ্ছি তাহলে আমরা এই নিচের তিনটা পারবো। এখন এই তিনগুলো বের করা আমার কাছে একটা মানে শর্টকাট টেকনিক আছে, এই শর্টকাট টেকনিকটা কি, আমরা এখানে সবগুলোটা লিখছি। এখানে আমাদের যে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। ওকে, এখন আমরা জানি যদি বাম থেকে ডানে যায় তাহলে এটাকে কি বলে, বাম থেকে ডান এটাকে কি বলে, পর্যায় বলে না। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি পর্যায়, বাম থেকে ডানে গেলে পর্যায়, আর উপর থেকে নিচে গেলে গ্রুপ। উপর থেকে নিচে কখন যাবে, যখন কি হবে, এটা গ্রুপে পরিণত হবে না, এছাড়া তো আমাদের উপর থেকে নিচে যাওয়া পসিবলই না। ওকে, তাহলে এটা হলো পর্যায়ের ক্ষেত্রে। পর্যায়ের ক্ষেত্রে কি হবে,
পারমাণবিক ব্যাসার্ধ যদি বাম থেকে ডানে যায় তাহলে হ্রাস পাবে, আর উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। কি কারণে বৃদ্ধি পাবে, কি কারণে হ্রাস পাবে তা আমরা একটু আগে জানতে পেরেছি যখন পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে ডিটেইলস আলোচনা করছি। এখন আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি কি বলছে হচ্ছে একটা ইলেকট্রন অপসারণের মাধ্যমে অপসারণ করে এটাকে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি, যে মৌলটা যত বেশি সংকীর্ণ মানে যত বেশি ছোট ওইটার আয়নীকরণ শক্তি তত বেশি হওয়ার কথা না? কথা বোঝার চেষ্টা করেন। একটা ছোট জিনিস যেটার আয়নীকরণ, যেটার আকর্ষণ বেশি, আমরা জানি বাম থেকে ডানে গেলে কি আকর্ষণ সংখ্যা, আকর্ষণ বৃদ্ধি পায় নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলোর আকর্ষণ শক্তি যদি বৃদ্ধি পায় ওইখান থেকে আমরা একটা ইলেকট্রন বের করে বা অপসারণ করতে হলে আমাদের অধিক পরিমাণে তাপের প্রয়োজন হবে, তাহলে অধিক পরিমাণে শক্তিরও প্রয়োজন হতে পারে। তো অধিক পরিমাণে শক্তির প্রয়োজন হবে, তাহলে কি হবে, যেহেতু বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আকার ছোট হওয়ার ফলে কি হবে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, কারণ আয়নীকরণ শক্তি হচ্ছে একটা ইলেকট্রন অপসারণ করতে হবে। এখন অপসারণ করতে হলে আমাদের বেশি, যেটার আকর্ষণ বল যত বেশি তার অপসারণ করতে শক্তিও তত বেশি হবে। ওকে, তাহলে এটা বৃদ্ধি পাবে। আর যদি উপর থেকে নিচ পায় তাহলে হ্রাস পাবে। মানে আমাদের হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তার পুরো সম্পূর্ণ উল্টাটা হচ্ছে পুরো পরের তিনটা। ইলেকট্রন আয়নীকরণ শক্তির ভিতরে বৃদ্ধি পাবে বাম থেকে ডানে গেলে, আর উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হবে, একটা ইলেকট্রন তাহলে এটাকে এখান থেকে প্রবেশ করাতে হবে, প্রবেশ করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে হবে। এখন যেটা আকর্ষণ যত বেশি হবে ওইটার ভিতরে প্রবেশ করাতে আমাদের শক্তি তত বেশি শক্তির প্রয়োজন হবে, আর যেটার আকর্ষণ মানে আকর্ষণ কম সেটার ভিতরে কম শক্তি প্রয়োগে আমরা একটা ইলেকট্রন প্রবেশ করাতে পারবো। ওকে, তাহলে কি হচ্ছে, এক ইলেকট্রন আসক্তি যদি বাম থেকে ডানে যায় তাহলে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে গেলে এটা হ্রাস পাবে। এখন তড়িৎ ঋণাত্মকতাও, এখন এটার ক্ষেত্রেও যদি আমরা বাম থেকে ডানে যাই তখন কি হলো, আকারগুলো ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। যদি ছোট হতে থাকে ওদের ভিতরে তাহলে বন্ধন, অবশ্যই এটার ভিতরে এটাও তো আকর্ষণ, আমরা তো আগে থেকে জানি যে যার আকার যত বেশি ছোট সেটার আকর্ষণ শক্তি তত বেশি, অবশ্যই এটা তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। এবং উপর থেকে নিচে গেলে যেহেতু পারমাণবিক আকার বৃদ্ধি পায় বা প্রসারিত হয় তাই এটার ভিতরে কি হবে, কি বলে, হ্রাস পাবে। মানে যত বড় মৌল অত ওইটার কি বলে ওইটার ভিতরে আমাদের আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা ততই কম। আর যত ছোট মৌল ওইটার ভিতরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এতটুকু হলো আমাদের এই যে পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক আকার আকৃতি, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার সম্পূর্ণ পর্ব। এই পর্বের ভিতরে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে এই চারটি জিনিসের পূর্ণাঙ্গ ব্যাখ্যা আকারে লেখার জন্য, যা আমরা পারমাণবিক আকারটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা দিছি, যা হচ্ছে ওইটার উপরে বেস করে আমাদের এই শর্টকাটকে যদি অবলম্বন করা যায় তাহলে আমরা ইনশাআল্লাহ যে আশাবাদী যে এই অধ্যায়ের এখান থেকে যদি প্রশ্ন আসে আমরা অবশ্যই অ্যানসার করতে পারবো। আজকে আমরা আলোচনা করব অক্সাইড এবং অক্সাইডের ধর্ম সম্পর্কে। ওকে, এখন আমাদের অক্সাইডের ভিতরে তিনটি অক্সাইড আছে, একটি হলো ধাতব অক্সাইড, আরেকটা হলো অধাতুর অক্সাইড, আরেকটা হলো উভয়ধর্মী অক্সাইড। ওকে, উভয়ধর্মী অক্সাইডের ভিতরে উভয়ধর্মী অক্সাইড। ওকে, ধাতব অক্সাইড কি, যেটা যেই অক্সাইড ধাতুর মাধ্যমে সংগঠিত হয় তাকে ধাতব অক্সাইড বলে। অধাতুর অক্সাইড অবশ্যই অধাতুর মাধ্যমে সংগঠিত হবে এবং উভয়ধর্মী। এখন উভয়ধর্মী কি কি, উভয়ধর্মীর ভিতরে এখানে আছে আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, lead, tin। ওকে, এখন এই পিবি কি দ্বারা আমাদের বোঝানো হচ্ছে lead, আর এসএন দ্বারা বোঝানো হচ্ছে tin। আমরা এই চারটি মুখস্থ রাখবো, এগুলা যখনই দেখবো তখন এগুলা কি বলে, ধাতু অধাতু এগুলা কিছুই হবে না, এগুলো সবসময় কি করে, এই চারটি মৌল আমাদের উভয়ধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। তাহলে এখন ধাতব অক্সাইডে যদি আসি, ধাতব অক্সাইডের যে ধর্ম, মানে ধাতব অক্সাইড সবসময় ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে এবং অধাতব অক্সাইড অম্লীয় কি বলে ধর্ম প্রদর্শন করে। আর হচ্ছে উভয়ধর্মী অক্সাইড হচ্ছে এই চারটি। তাহলে এই চারটি মৌল যখন থাকবে তখন আমরা ওইটাকে উভয়ধর্মী অক্সাইড বলবো। এখন আসি আমরা ধাতব অক্সাইড। এখন ধাতব অক্সাইড কিভাবে চিহ্নিত করব? ধাতব অক্সাইড চিহ্নিত করতে হলে আমরা যদি সংখ্যাটা করি তাহলে আমরা এখানে ক্লিয়ার হয়ে যাব। যে যৌগ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ক্ষার। আচ্ছা, এখানে বলাই আছে না ধাতব অক্সাইড হলো ক্ষারীয়, অবশ্যই এই কারণে কি করছে, ক্ষার উৎপন্ন করছে এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পানি এবং লবণ উৎপন্ন করে, তাকে ক্ষারধর্মী অক্সাইড। এখানে ক্ষারধর্মী কেন বলা হইতেছে? আচ্ছা,
আমরা জানি তো ধাতব অক্সাইড কি ধর্মী, ক্ষারধর্মী, যেহেতু ক্ষার ধর্ম প্রদর্শন করে এই কারণে একে ক্ষারধর্মীয় বলা যায়। আর চাইলে আমরা এটাকে আরেকটা কি বলতে পারি, যে ধাতুর অক্সাইড, দুইটা যে কোনো একটা বললেই হলো, ধাতুর অক্সাইড বলে। ওকে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে ক্ষারধর্মী বলার একটাই কারণ, কারণ এটা ক্ষারধর্ম প্রদর্শন করে এই কারণে। তাহলে আমরা অক্সাইডের ধর্ম, যদি ধাতব অক্সাইডের যদি বলি, ধাতুর অক্সাইডের যে ধর্মগুলো আছে বা ধাতব অক্সাইড কাকে বলে, যদি বলতে যাই যে যৌগ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং এসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে বলা হয় ক্ষারধর্মী অক্সাইড বা ধাতুর অক্সাইড। এখন এখানে ধাতু, আমাদের তো আগের ক্লাসে আমরা তো অবশ্যই বুঝতে পারছি ধাতু কাকে বলে, অধাতু কাকে বলে। আচ্ছা, ধাতুর আরো শর্টকাট হচ্ছে, ধাতুর লাস্টে কি থাকবে, আম উচ্চারিত হবে। ধাতুর লাস্টে কি উচ্চারিত হবে, আম উচ্চারণটি যদি থাকে তাহলে হবে এটা আমাদের ধাতু। মানে এটা একটা, মানে আমাদের মৌখিকভাবে এটা বলার একটা প্রক্রিয়া। আসলে এতে কয়েকটা ব্যতিক্রম তো অবশ্যই আছে, কিন্তু ম্যাক্সিমাম গুলো হয়ে যায় সবার লাস্টে যদি আম থাকে তাহলে হবে ওটা ধাতু। ওকে, ক্লিয়ার। এখন এই যে ম্যাগনেসিয়াম, একটা एग्जांपल হিসেবে আমি এখানে রাখছি ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন ম্যাগনেসিয়ামটা কি ধাতু? অবশ্যই ম্যাগনেসিয়ামটা কি ধাতু। এই ধাতুর সাথে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এইটাকে বলা হইতেছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডটা আমাদের হচ্ছে ধাতুর অক্সাইড। ওকে, বা ওই এই ম্যাগনেসিয়াম অক্সাইড আমাদের এখন কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করবে, তা হচ্ছে ক্ষারীয় বৈশিষ্ট্য প্রকাশ করবে। অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইডটা পুরো সেম। যে অধাতুর অক্সাইড এখানে আমরা পড়ে আসি, অধাতুর অক্সাইডের কি ধর্মীয়, অম্লীয় ধর্মীয়। যে যৌগ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, কি উৎপন্ন করে, লবণ এবং পানি উৎপন্ন করে, লবণ এবং পানি উৎপন্ন করে তাকে অম্লীয় ধর্মী। এখন ওই এখানে সেম কথা, এখানে যেভাবে লিখছি ক্ষারধর্মী, এখানে এই কারণে লিখছি অম্লীয় ধর্মী। এখানে অম্লীয় ধর্মী লেখার কারণ কি, কারণ যদি অধাতুর ধর্মী, অধাতু অক্সাইডের ধর্মই হচ্ছে অম্লীয়, এই কারণে অম্লীয় অক্সাইড লেখা হয়েছে। আর আমরা চাইলে এখানে কি লিখতে পারি, আমরা চাইলে এখানে লিখতে পারি অধাতু অক্সাইড, অধাতুর অক্সাইড। আচ্ছা, অধাতুর অক্সাইড। এখন অধাতু কারা, যাদের সাথে আম উচ্চারিত হবে না, নরমাল কথা। এখন এই যে এখানে একটা লিখছি সিলিকন অক্সাইড, সিলিকন অক্সাইডের ভিতরে আমাদের এই যে সিলিকনটা, সিলিকনের ভিতরে কি আম উচ্চারণ হইতেছে, এখানে ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়ামে গেলাম না, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে কি বলে উভয়ধর্মী, ওইটাতে আমরা পরে যাবো। আগে যদি এখানে দেখি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ভিতরে লাস্টে আম উচ্চারণ হয়েছে, কিন্তু সিলিকনে কোনো আম উচ্চারণ হচ্ছে না। যেহেতু হচ্ছে না, তাহলে এটা হচ্ছে অধাতু। অধাতুর ক্ষেত্রে, অধাতু যে অক্সিজেনকে বন্ধনের ফলে যে অক্সাইড তৈরি করে তাকে বলতেছি আমরা হচ্ছে অম্লধর্মী। তাহলে আমরা দেখি ধাতব অক্সাইড এবং অধাতু অক্সাইড কাকে বলে এবং এগুলার एग्जांपल কি বুঝতে পারছি। ওকে, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা এখন করব হচ্ছে উভয়ধর্মী, উভয়ধর্মী অক্সাইড। উভয়ধর্মী অক্সাইড। ওকে, এখন উভয়ধর্মী অক্সাইড কাকে বলে, উভয়ধর্মী অক্সাইড হচ্ছে যে যৌগ অ্যাসিড ও ক্ষারের সাথে অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি, লবণ ও পানি উৎপন্ন করে তাকে উভয়ধর্মী অক্সাইড, উভয়ধর্মী অক্সাইড বলে। এটা খুব ইজি আমাদের। এটা কি হবে,
যেহেতু ওরা উভয়ধর্মী, নাম দ্বারাই প্রকাশ পেতেছে যে এটার ভিতরে দুইটাই থাকবে, ক্ষারও থাকবে, এটা ছিল যেমন এটার ভিতরে ছিল তো এটা অম্লীয় ধর্ম প্রদর্শন করছে, ওই ক্ষার ধর্ম প্রদর্শন করছে। ও কি করবে, অ্যাসিড এবং ক্ষার, কি অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। পানি উৎপন্ন করলে তাকেই বলা হইতেছে উভয়ধর্মী অক্সাইড। এটার যদি এক্সাম্পল দিতে চাই, যেমন যেমন এখানে আমি যদি বলতে চাই তাহলে বলতে পারি অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে আমরা যদি বলতে চাই তাহলে হবে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, ওকে, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড বলতে পারি আমরা তাহলে এখানে। এখন আমাদের এখানে ভিতরে দেখেন অ্যালুমিনিয়াম আসছে, যদি আমরা প্রথমটা চিন্তা করে যাই ধাতুর ভিতরে বলতে পারি, ধাতুর ভিতরে সবার লাস্টে আম থাকে, কিন্তু এখানে তো অ্যালুমিনিয়াম নামের শেষে কি আছে, আম আছে, তাহলে এটা ধাতু হওয়ার কথা। এটা ধাতু হওয়ার সত্ত্বেও উভয়ধর্মী বিক্রিয়া সম্পূর্ণ করে, অক্সাইড সম্পূর্ণ করে। কি কারণে, বা উভয়মুখী ধর্ম প্রদর্শন করে কি কারণে? কারণ আমরা বলছি এই যে চারটা মৌল আছে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড, টিন, এই চারটা মৌল সবসময় কি করে, উভয়ধর্মী। যখনই আমরা এগুলো কোনো অক্সাইডের সাথে বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে দেখব, তখন আমরা এগুলোকে উভয়ধর্মী অক্সাইড হিসেবে আখ্যায়িত করব। তাহলে যে আমাদের আজকের যেই অক্সাইড এবং অক্সাইডের ধর্ম সম্পর্কে যেই ধরনের পড়ার ছিল, আর আমরা চ্যাপ্টার 4-এ আমাদের আজকের এইটার মাধ্যমে আমরা সম্পূর্ণ অধ্যায়টি শেষ করছি। এছাড়াও আপনাদের বইয়ে কি বলে ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, তারপরে সে হ্যালোজেন যৌগ, তারপরে সে নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর মৌল, এগুলার কিছু কিছু সংজ্ঞা আছে যা আপনারা নিজের থেকে পড়ে নিতেই পারবেন, আর আশা করে পড়ে নিতে পারবেন ওইখান থেকে সম্পূর্ণটা। আর হচ্ছে ওইখান থেকে কিছু পরিমাণ এমসিকিউ আসে, যেমন হচ্ছে কোন একটা মৌল দেওয়া থাকবে, ওইটাকে বলতে হবে কোন গ্রুপের মৌল। সেই কারণে আপনারা যদি ওই একটা পেজ আপনাদের মেবি 78 or 74 এই দুইটা চ্যাপ্টারের ভিতরে যে কোনো একটা হবে, যে পেজের, হ্যাঁ এই দুইটা পেজ থেকে যে কোনো একটা পেজ হবে, ওই পেজের ভিতর থেকে আপনারা ওই সংজ্ঞাগুলো একটু পড়ে নিলেই আশা করি এই অধ্যায় থেকে ভালো মতো অ্যান্সার করতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।